প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি জামাত বিএনপি একই জোটের, কিন্তু মাঝখানে তাদের তিক্ত সম্পর্ক হয়েছিল। সেই সঙ্গে বলা যায় শেখ হাসিনার পতনের পরে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মন্তব্য দিয়েছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে, নির্বাচনকে নিয়ে। এখন নতুনভাবে জামাত বিএনপি কি এক হতে যাচ্ছে? আমরা এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছি আমি খান নজম ই এলাহি, রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ নজম ভাই। আকরাম জি, জামাত ইসলামী এবং বিএনপি তাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। মাঝখানে বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু দ্বিমত পোষণ করেছে। শোনা যাচ্ছে তারা আবারও এক হতে যাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষে একীভূত শক্তি হতে যাচ্ছে। কি বলবেন আপনি? আসলে রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। এটাই আমরা দেখতে পাচ্ছি। রাজনীতিতে অনেক হিসাব নিকাশ হতে পারে, অনেক কিছুই হতে পারে। রাজনীতির যে মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, বিশেষ করে আমাদের মতো যে দেশগুলো আছে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, এরকম এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে রাজনীতি হচ্ছে ক্ষমতার একটা বলয়ে থাকা। ক্ষমতায় থাকা হচ্ছে মূল লক্ষ্য। আমরা বলার জন্য যে জনগণের জন্যই তো আমরা রাজনীতি করি। আসলে যেমনটা শেখ হাসিনা বলেছিলেন যে জনগণের জন্যই রাজনীতিটা করি আমি, আর জনগণ চাইলেই আমি থাকবো, জনগণ না চাইলে আমি থাকবো না। কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাইনি। তিনি সে কথা রাখলেন না। তিনি কথা রাখেননি। 33 বছর কাটলো, কথা রাখেননি। ওকে, এখন কথা হচ্ছে রাজনীতিতে এগুলো হয়ে থাকে। একটা সময় এই আওয়ামী লীগের সময় বিএনপির যখন অস্তিত্ব সংকট চলছিল, তখন একটা মূল কারণ তারা বের করেছিল, সেটা হচ্ছে জামাতের সম্পৃক্ততা। কারণ জামাতে ইসলামকে এখনো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে দেখা হয়, এবং এটাই সত্যি। জামাত নিজেরাও স্বীকার করে যে 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় তারা স্বাধীনতার পক্ষে ছিল না, তারা পাকিস্তানপন্থী ছিল। আর এই পাকিস্তানপন্থী দলটাকেই সঙ্গে নিয়ে রাজনীতি করবে বিএনপি, এটা আসলে দেশের অনেক জনগণও আসলে চাচ্ছিল না। এবং আওয়ামী লীগ তো এটাকে আসলে মানে কি বলে, ঘিয়ের মধ্যে আসলে আগুন ঢেলে দেওয়ার মতো, বা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বিষয়টা ছিল আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু শেখ হাসিনার সরকারের পতন হয়েছে জনরোষে, তো সামনে একটা নির্বাচন হবে, অন্তর্বর্তী সরকার আছে, নির্বাচনের অপেক্ষায় তো রাজনৈতিক দলগুলো করছে সবসময়, এবং জনগণের কাছেও একটাই প্রত্যাশা যে কবে হবে নির্বাচন। এখন এই নির্বাচনের স্বার্থে আপনি দেখেন যে আওয়ামী লীগ যাওয়ার পর থেকে বারবার কিন্তু হুমকি ধামকি গুজব নানা কিছুর মাধ্যমে আওয়ামী লীগ ফিরছে বারবার। আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প পাশ করলে আওয়ামী লীগ আবার একটা বড় শক্তি দেখাবে, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একটা সম্পর্ক রয়েছে, এবং সেটাও কিন্তু ঘটেছে। তো এখন আবার দেখেন ইসকন সম্প্রতি যে ঘটনাগুলো ঘটাচ্ছে, ইসকনের যে অ্যাক্টিভিটিস রয়েছে, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা চলছে, এবং এটাকে ভারত কিন্তু বারবার উস্কে দেওয়ার একটা ট্রাই করছে। তো এই সবকিছু মিলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্মে আসা উচিত, এবং একই মতে আসলে চলা উচিত। আর সেই মত কি? বাংলাদেশের বড় শত্রুকে বর্তমানে ভারত, এবং রাজনৈতিক দলগুলোর বড় শত্রুকে আওয়ামী লীগ। এখন জামাত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে বিভিন্ন আদর্শিক জায়গা নিয়ে বা কোনো মতবিরোধ নিয়ে তাদের মধ্যে একটা ফাটল দেখা দেয়, এবং তারা যদি বিচ্ছিন্ন থাকে, সেই ক্ষেত্রে তৃতীয় পক্ষ এখান থেকে একটা সুবিধা নিতে পারে। এটা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, এবং রাজনৈতিক দলগুলো তাই মনে করছে। যার কারণে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুটা করেছেন গত সপ্তাহে যে জামাতের সঙ্গে কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, জাতীয় স্বার্থে আমরা কাজ করতে পারি। এবং জামাতের আমির এর পরের দিনই একটা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে না, জাতীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে বিএনপির সঙ্গে আমাদের কাজ করতে কোনো আপত্তি নেই। এখন জাতীয় স্বার্থটা কি, বৃহত্তর স্বার্থটা কি? জাতীয় স্বার্থ হচ্ছে বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে রক্ষা করা, এবং অন্তর্বর্তী সরকারকে পাশে থেকে সমর্থন দেয়া, শক্তিশালী করা। তা না হলে যে সংস্কারের যে উদ্যোগ তারা নিয়েছে, সেটা তারা করতে পারছে না। কারণ আপনি জানেন যে প্রতিদিন বাংলাদেশের নানান ঘটনা ঘটছে, ছাত্র থেকে কাজের বুয়া পর্যন্ত আন্দোলন করেই যাচ্ছে। যার কারণে রাজনৈতিক দলগুলোর যে একটা ঐক্যমত, এটা খুবই প্রয়োজনীয় মুহূর্তে। আকরাম, একটি বিষয় আপনি দেখুন যে জামাত কিন্তু মাঝখানে বলেছে যে তারা 300 আসনেই প্রার্থী দিতে চায়। তাহলে এই যে তাদের ঐক্য, এটা কি রাজনৈতিক ঐক্য, একসঙ্গে তারা নির্বাচন করবে, না এই সরকারকে শক্তিশালী করার ঐক্য?
এই মুহূর্তে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানো, দ্বিতীয় টার্গেট হচ্ছে অন্তর্বর্তী সরকারকে পাশে থেকে সমর্থন দেয়া, এবং তৃতীয় টার্গেট হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক বিশৃঙ্খলাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এরপরে আপনি দেখেন যে বাংলাদেশের যে 15 বছরের যে রাজনীতির ইতিহাস ছিল সেটাতে আমরা দেখেছি জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ছিল, কিন্তু জাতীয় পার্টির প্রার্থী কারা হবে, কয়টা নমিনেশন দেওয়া হবে, কোন কোন জায়গায় আওয়ামী লীগ নির্বাচন করবে না, কোন কোন জায়গায় আওয়ামী লীগ প্রার্থী দিবে না, এটা কিন্তু মানে দিবালকের মতো সত্যি ছিল, এবং এটা ঠিকঠাক হয়েই তারা করতো আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে সব জানা, অলিখিত জানা। এখন জামাত বিএনপি যদি রাজনীতির স্বার্থে বা ক্ষমতার স্বার্থে গিয়ে এই ধরনের কোনো প্ল্যাটফর্মে যেতে চায়, সেটা সময়ের হিসাব সময় বলে দিবে। এখন বাংলাদেশে বড় রাজনৈতিক দল বলতে এই মুহূর্তে কিন্তু বিএনপিকে বোঝাচ্ছে, এরপরই অবস্থানে রয়েছে জামাতের। বিএনপির আবার একটা বড় ভোট ব্যাংক আছে যেটাতে জামাত নাই। জামাত কিন্তু সাংগঠনিকভাবে শক্তিশালী। আপনি দেখেন গত এই 3-4 মাসের যদি শৃঙ্খলা দেখেন তাহলে জামাতের মধ্যে শতভাগ শৃঙ্খলা আছে, কিন্তু বিশৃঙ্খলা যদি দেখেন তাহলে বিএনপির মধ্যে বিশৃঙ্খলা আছে। এবং জনসমর্থন জামাতের পক্ষে বাড়ছে, কিন্তু সেটা বিএনপির কাছাকাছি না। আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি যদি কোথাও প্রার্থী দেয় সেখানে তারা জিতে আসতে পারবে, কিন্তু জামাত প্রার্থী দিলে জিতে আসার সম্ভাবনা খুব কম? আপনি কি এই অর্থে ব্যবহার করছেন কথাটা? বিষয়টা এই অর্থে না, ঠিক আমি আপনাকে বলি যে জামাতের নিজস্ব কিছু ভোট ব্যাংক এলাকা আছে, রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, রংপুর, কিছু সিলেক্টিভ এলাকা আছে যেখানে জামাতের প্রার্থী দিলে পাশ করা নিশ্চিত। কিন্তু যদি একই জায়গায় বিএনপি প্রার্থী দেয় সেক্ষেত্রে ফাইট হবে অনেক। কিন্তু যদি 300 আসনেই জামাত এবং বিএনপি প্রার্থী দেয় এবং সঠিক নির্বাচনটা হয়, তাহলে বিএনপির প্রার্থী পাশের সংখ্যা অনেক বেশি থাকবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনীতি সিস্টেম চালু আছে সেই ক্ষেত্রে বিরোধী দলের কিন্তু গুরুত্ব খুব একটা থাকে না। এই সময়টাতে আগামীতে যে নির্বাচন আসছে, আপনি ওই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে বা সেরকম একটি সুযোগ তৈরি হয়, আওয়ামী লীগকে আপনি কতটা শক্তিশালী মনে করেন? দেখুন, দল হিসেবে আওয়ামী লীগ শক্তিশালী, এটা বরাবরই ছিল, এখনো আছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগের উপর একটা খড়গ আছে এখন, এবং এই প্রজন্ম আসলে জেন জি যারা বা জেন জেড যারা, এরা একটা বড় অংশ ভোটার, এরা কিন্তু আওয়ামী বিদ্বেষী। বর্তমান যে ছাত্র সমাজ আছে তারাও কিন্তু আওয়ামী বিদ্বেষী। এখন আওয়ামী লীগের কিন্তু 30% জনসমর্থন আওয়ামী লীগের কিন্তু এখনো আছে। যদি ভোট দেওয়ার পরিবেশ হয় এবং আওয়ামী লীগ ভোটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আর এই কারণেই আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখার জন্য বা দূরে রাখার জন্য আওয়ামী লীগের শক্তিটাকে আসলে ছোট করে দেওয়ার জন্য বিএনপি এবং জামাতের এক হতে হবে। আদারওয়াইজ এককভাবে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপির একটা জনসমর্থন আছে, কিন্তু আওয়ামী লীগের নিজস্ব একটা বলয় তো আছে, নিজস্ব একটা ভোট ব্যাংক কিন্তু আছে। এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, কিন্তু জামাত আরেক ধাপ পিছনে চলে আসবে। সেই ক্ষেত্রে জামাতের কিন্তু ক্ষমতার বলয়টা থাকছে না। যদি আওয়ামী লীগ কোনো কারণে প্রধান বিরোধী দল হয়ে যায় ভোটের হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির জন্য হুমকি, জামাতের জন্য তো আরো। অর্থাৎ এভাবেও বলা যায় যে এই ঐক্যটা কিছুটা আওয়ামী লীগ ঠেকাও। রাইট, আমি এটাই বলছিলাম, আওয়ামী লীগ ঠেকাও। আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যদি আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয় সেই ক্ষেত্রে ঝুঁকি কিন্তু প্রত্যেকেরই রয়েছে, কারণ আওয়ামী লীগের ক্যারেক্টারটা কেমন এটা প্রত্যেকেই ভালো করে জানে। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, যেহেতু বড় বড় দলগুলো বিএনপি, জামাত, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের পক্ষে না। আমরা কিন্তু এটা নিয়ে কথাও বলেছি। অন্যরা চাচ্ছে আওয়ামী লীগ আসুক, নির্বাচন করুক, কিন্তু আওয়ামী লীগের কোনো পাত্তা থাকবে না। দেখুন, বিষয়টা খুব মজার। এই দেশে আওয়ামী লীগ কিন্তু এই 15 বছরে এতগুলো খেলা খেলেছে, এতগুলো ফিল্ডে তারা ভূমিকা রেখেছে, যে নতুন করে রাজনীতিতে আসলে কূটনীতি, রাজনীতি বলেন বা আপনি যাই বলেন, ষড়যন্ত্র বলেন, এগুলো নতুন করে শেখার আর কিছু নাই। বিএনপিকে একবার ডেকে এনে কিন্তু নির্বাচন করানো হয়েছিল। তারপর কি হলো? বিএনপির লোকেরা ভোট দিতে গেছে সকাল 8টায়, আর আওয়ামী লীগের বাক্স ভরে গেছিল
তাহাজ্জুদের নামাজের পরে। অর্থাৎ বিএনপির ঘোষণা ছিল যে ফজরের নামাজ পড়েই, আপনার ওই সময়কার ভিডিওগুলো যদি দেখেন, বক্তব্যগুলো শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাদের বক্তব্য ছিল যে তোমরা ফজরের নামাজের পরে কেন্দ্র পাহারায় চলে যাবে। কারণ ফজর থেকে তাহাজ্জুদের গ্যাপ 2-3 ঘন্টার গ্যাপ আছে। ওই 3 ঘন্টার যে গ্যাপ ছিল, এই গ্যাপে আওয়ামী লীগের বাক্সগুলো ভরে গিয়েছিল, যার কারণে বিএনপি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশ করেছিলেন, কয়েকটা আসন তারা পেয়েছিল, আমার সংখ্যাটা একজ্যাক্ট মনে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরের পরে কিন্তু নির্বাচন ছেড়ে দিয়েছিলেন, তবুও তিনি একটা আসনে পাশ করেছিলেন, কিন্তু তিনি আর শপথ নেননি। এরপরে বিএনপির কয়েকজন সংসদ সদস্য শপথ নিয়েছিলেন, সংরক্ষিত আসনে তারা ভাগ পেয়েছিল। এখন যদি পরিস্থিতিটা ওই রকম হয় আর কি, তাহলে তো আওয়ামী লীগ আসলেও জানা আসলেও তা। তবে এখানে একটা ব্যাপার কিন্তু আছে ভাই, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। আওয়ামী লীগ গত 16 বছর ক্ষমতায় ছিল, আমলা ইউনো থেকে শুরু করে সচিব পর্যন্ত ওদের সেট আপ ছিল। এখন হয়তো উপরের পর্যায়ে সেট আপগুলো একটু নড়চড় হচ্ছে, বা নির্বাচন পর্যন্ত 1-2 বছরে যতটুকুই লাগে সেট আপ চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে হয়তো এতটা ম্যানিপুলেট করতে পারবে না, প্রশাসন হয়তো সঠিক ভূমিকাটাই পালন করবে। এবং প্রফেসর ইউনূস সম্মানিত ব্যক্তি, নিশ্চয়ই তিনি কোনো কলঙ্কের দাগ মাথায় নিয়ে বিদায় হবেন না। সেই ক্ষেত্রে নির্বাচন স্ট্রংই হবে এবং লেভেল প্লেইং যে ফিল্ড আমরা যেটাকে বলি সেটাই হবে। সেই ক্ষেত্রে কিন্তু হিসাবটা জটিল হয়ে যেতে পারে। আকরাম, জনপ্রত্যাশা কিন্তু এটাই যে সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক যে আমাদের অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যাশা করতেই পারি যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং যে দল অংশগ্রহণ করবে তারা করুক, নিয়ম মতো আসুক এবং নির্বাচন হবে, সরকার গঠন হবে। আওয়ামী লীগের একটা প্রত্যাশার জায়গা আছে, আমি আপনাকে বলি যে এই সংখ্যালঘু যে ভোটটা, সেটা প্রায় 1 কোটি, এটা আওয়ামী লীগের, তারা হিসাব করছেন, এটা আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের নিজেদের ভোট ব্যাংক আছে কিছু, একেবারেই এটা আছে। এরপরে দেখেন, এই যে বর্তমানে 18 লক্ষ ভোটার করা হবে নতুন, এখান থেকে একটা অংশ পেলে তারা পেতে পারে, আবার নাও পেতে পারে। এখানে আবার ছাত্র যারা সমন্বয়ক, তারাও নতুন দল নিয়ে আসছে জানুয়ারিতে, এখানেও কিছু ভাগাভাগি হবে। যদি নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডে হয়, সেই ক্ষেত্রে কিছু ব্যাপার কিন্তু খুবই টেকনিক্যালি ফেস করতে হবে সবাইকে। এবং দেখেন, আপনি নিশ্চয়ই মনে আছে আপনার যে গণ অধিকার দলের যে নুরুল হক নূর, ডাকসুর যিনি সাবেক ভিপি, তার যে এলাকা, যেটা নিজের এলাকা বরিশালের কোথাও, সেইখানে যেন তাকে সহযোগিতা করা হয়। গত মাসে কিন্তু বিএনপি থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দকে, যে নুরুকে সব ধরনের সুবিধা দেওয়া হোক। এবং তার দলের যে বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে, তার এলাকাতেও একই রকম চিঠি দেওয়া হয়েছে। এবং আমি শুনেছি, এই কথাটা অবশ্য আমার কাছে দলিল নাই, যে এই যে তেজগাঁও যে আসন ঢাকার, এইখানে বিএনপির যিনি প্রার্থী আছেন তাদেরকে বসিয়ে রেখে জুনায়েদ সাকিকে সিগন্যাল দেওয়া হয়েছে এক ধরনের। যদিও নির্বাচনের হিসাবে অনেক চেঞ্জ আসবে, তো তখন বোঝা যাবে যে আসলে কোন দিকে যায় ব্যাপারটা। এরপরে ছাত্ররা আসবে, দেখা যাচ্ছে ছাত্র প্রতিনিধিরা, এরা যদি বিএনপির সঙ্গে জোটে আসে, এখানে 10টা আসন ভাগাভাগি হতে পারে, 5টা আসন ভাগাভাগি হতে পারে। ওই 5টা আসনে যদি জামাতের সঙ্গে ওরা নেগোসিয়েশনে যায় যে আমরা যেখানে দিব আপনারা দিতে পারবেন না, বা বিএনপি দিতে পারবে না, সেই ক্ষেত্রে এরাও একটা ক্ষমতার মোটামুটি কাছাকাছি চলে আসবে, নুরুল হক নূরের 2-4টা ভাগ চলে আসবে। তো সবাই মিলে যখন ভাগ বাটোয়ারা করে নিবে, সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় সুযোগের কারণ হতে পারে। কারণ কি আমি আপনাকে বলি, বিএনপির ধরেন এই যে তেজগাঁও যে আসন, তেজগাঁও রমনা নিয়ে যে আসন, এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে। তো এখন যদি বিএনপিকে বাদ দিয়ে জুনায়েদ সাকিকে দেওয়া হয়, তাহলে স্থানীয় নেতৃবৃন্দ মন খারাপ করবে, বঞ্চিত হচ্ছে, যেটা আওয়ামী লীগ অতীতে করেছে। এখানে তাহলে আওয়ামী লীগের জন্য পজিটিভ বা জামাতের জন্য পজিটিভ হবে এটা। তো এখন যে নুরুর যে এলাকা, সেখানে তাহলে বিএনপি নেতা নমিনেশন পাচ্ছে না। তো অনেক হিসাব নিকাশ হবে, পরে বোঝা যাবে যে অবস্থাটা আসলে কোন দিকে যায়। আসলে আপনি যেভাবে শুরু করেছিলেন যে রাজনীতিতে তো শেষ বলে কিছু নাই, না, এজন্য আমাদের অপেক্ষা করতে হবে, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কি ঘটতে যাচ্ছে, এবং প্রতিদিন চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ মিডিয়ায়। আপনি দেখেছেন যে বিভিন্ন সময় ভারতের যে তৎপরতা, আসলে এই তৎপরতার পেছনে কি ব্যাপারটা এমন যে আওয়ামী লীগকে তারা আবার আনতে চাচ্ছে ক্ষমতায়, বা এটা কি সম্ভব হবে? না, এটা সম্ভব না।
নরেন্দ্র মোদী বা ভারতের পক্ষে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব না। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী বলেন বা ভারত সরকার বলেন যা অ্যাক্টিভিটিস করছে বর্তমানে বাংলাদেশকে নিয়ে, এটার মূল উদ্দেশ্য যদি আওয়ামী লীগের লোকেরা মনে করে থাকে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য এগুলো করছে, তাহলে এরা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ এদের বুদ্ধি, আওয়ামী লীগ যারা করে এদের বুদ্ধির চেয়ে অনেক উন্নত। এই গত 16 বছরে আওয়ামী লীগের সঙ্গে ভারতের অর্থাৎ ঢাকার সঙ্গে দিল্লির কিছু চুক্তি হয়েছে, যেগুলোকে অসম চুক্তি বলা হয়। যে চুক্তিগুলো একটাও প্রকাশ্যে আসেনি, শুধুমাত্র ওদের ফাইল বন্দি আছে। এগুলো যদি 10টা চুক্তি হয়ে থাকে গোপন চুক্তি, তাহলে 8টাই গিয়েছে ভারতের পক্ষে, যেগুলোতে কোনো নেগোসিয়েশন করা হয়নি, যেগুলোকে ভারতের স্বার্থটাকে বড় করে দেখানো হয়েছে, কিন্তু বাংলাদেশের স্বার্থকে খুবই ক্ষীণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই চুক্তিগুলো বাস্তবায়ন হলে ভারত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে। এখন যেহেতু ভারত লম্বা ইনিংস খেলে সবসময়, তাদের প্ল্যান হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারকে ডিস্টার্ব করতে থাকে এত বেশি যে ওরা নিজের থেকে প্রস্তাব দেখ যে ভাই তোমাদের কি চুক্তিগুলো আছে নিয়ে আসো, কি কি প্রয়োজন, কি কি প্রয়োজন। আওয়ামী লীগ আমলে যে ফ্যাসিলিটিস তোমরা প্রত্যাশা করেছিলে বা কাগজে যেভাবে আছে ওইটা ওইভাবেই থাকবে, তোমরা একটু চুপ থাকো। তাহলেই যদি এরা এই কথাটা বলে এই অন্তর্বর্তী সরকার, তাহলে ভারতের আর কোনো অসুবিধা নাই। তাহলে ভারত তার সমস্ত সমস্যা, সমস্ত ডিস্টার্বের কারণ, এই যে মিডিয়ায় লাফালাফি হকারগিরি করা বাংলাদেশকে নিয়ে, এগুলো টোটালি দেখবেন আপনি বন্ধ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যদি মনে করে যে ভারত এগুলো করছে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য, প্রশ্নই ওঠে না। এখানে আরেকটা বড় কারণ আছে। বড় কারণটা কি আপনি জানেন? যে কলকাতার হাসপাতালগুলো হাহাকার করছে বাংলাদেশের রোগী না থাকার কারণে। কলকাতার নিউ মার্কেট হাহাকার করছে বাংলাদেশের এই পর্যটকরা থাকার কারণে। হ্যাঁ, আমাদেরও কিছু অসুবিধা হচ্ছে, আমাদের কিছু মালামাল আসছে না, যেহেতু আমরা কিছুটা আমদানি নির্ভর ভারতের উপরে, কিছু অসুবিধা হচ্ছে। কিন্তু ধরেন পেঁয়াজ, এরা আমাদেরকে বিক্রি করলো না, এই পেঁয়াজ কে খাবে? বাংলাদেশের যে মানুষ যে পরিমাণ পেঁয়াজ খায়, ভারত পেঁয়াজ উৎপাদন করে বাংলাদেশের বাজার ধরার জন্য। সেই ক্ষেত্রে যদি তারা বাংলাদেশের বাজার হারায়, পেঁয়াজ হচ্ছে পচনশীল দ্রব্য, এই পচনশীল পণ্য কতদিন আটকে রাখবে? এই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, কিছু সমস্যা হবে, এগুলো আরো ফিউচারে ক্লিয়ার হবে। কিন্তু মূল যে কথাটা আপনি যেটা বললেন যে ভারতের যে এই অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগকে ক্ষমতা আনা মূল উদ্দেশ্য তাদের কখনোই না। কারণ তারা ভালো করে জানে যে গত 16 বছরে আওয়ামী লীগ যা করেছে, বর্তমান প্রজন্মের মধ্যে আওয়ামী লীগের যে অবস্থান, এটা সংশোধন হতে আরো 20 বছর লাগবে ধামাচাপা দিতে। হ্যাঁ, এর মধ্যে আপনি দেখবেন কিছু জায়গায় নিউজ হচ্ছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে লুৎফুজ্জামান বাবর সহ তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য একটা আতঙ্কের নাম। অতীত রেকর্ড যদি আমরা দেখি, এই মামলাটা এখনো ঝুলে আছে, এটা মামলা চলাকালীন বিষয়, এটা নিয়ে আমরা কথা না বলি। তো ভারত সব মিলিয়ে চাইছে যে আমরা ডিস্টার্ব করি। বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু ইউনূস ভদ্রলোক মানুষ, সে হয়তো প্রস্তাব দেবে যে দাদা আসেন বসি। অর্থাৎ বাংলাদেশ থেকে সরকার প্রধান থেকে আবার কেউ বলুক যে ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবে না। হ্যাঁ, এটাই চাচ্ছে যে আমাদের যে অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো বাস্তবায়ন হোক। শেখ হাসিনা আমাদের জন্য কোনো মূল আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদেরকে ট্রানজিট দেন, আমাদেরকে পদ্মা সেতু ব্যবহার করতে দেন, কারণ এগুলো আমাদের টার্গেটে হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে কর্ণফুলী টানেল ব্যবহার করতে দেন, আমরা এইগুলো করতে চাই। বা আদানির থেকে আরো বিদ্যুৎ নেন, আবার আরেকটা বিদ্যুতের চুক্তি করেন, তাহলে আমরা লাভবান হই। এবং বেশি বেশি আপনারা বাংলাদেশে কোনো ভালো হাসপাতাল করেন না, কারণ আপনাদের রোগীগুলোকে টার্গেট করে আমরা হাসপাতাল তৈরি করেছি, এগুলো আমাদের চলতে হবে ভাই। আমাদের প্রত্যাশা থাকবে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেগুলো সুষ্ঠুভাবে চলুক। আমরা ভারতকে যতটা সুবিধা দিয়েছি বিগত 16 বছরে, আসলে নতুন কোনো সুবিধা দেওয়ার মনে হয় প্রয়োজনও পড়ে না। আপনি সম পর্যায়ের সুবিধা হলে দিতে পারেন, নিতে পারেন, কিন্তু একচেটিয়া অসম এটা করা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক কাট। আজকে আমরা বিদায় নেই আয়োজন থেকে। জি, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আকরাম সঙ্গ দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, বিএনপি এবং জামাতের সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত কোন দিকে যাচ্ছে নির্বাচনের ট্রেন। ভালো থাকবেন সবাই।